যখনই আপনার এই ব্লাড ক্যান্সার হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে আমাদের বিভিন্ন রকমের ইনফেকশন হয়। এই সিবিসি পরীক্ষাটা যদি ঠিকভাবে করা হয়, আমি বলবো 90%-এর উপরে ব্লাড ক্যান্সার বা ব্লাড রক্তের রোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অন্তত আজ করা যাবে যে সামথিং রং ইন দ্য ব্লাড। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শক আমাদের মেডিভয়েস স্বাস্থ্য কথন প্রোগ্রামে। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ব্লাড ক্যান্সার, এবং এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এ জুবায়ের খান, যিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রক্তরোগ বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মেডিভয়েসের অনলাইন দর্শকদেরও স্বাগতম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যদি ব্লাড ক্যান্সারের ব্যাপারে কথা বলছি আজকে, তো ব্লাড ক্যান্সার জিনিসটা কি একটু যদি আমরা বলতেন। ব্লাড ক্যান্সার এটি রক্তের ক্যান্সার, মানে হচ্ছে এটি এমন একটি রোগ যে রোগে আমাদের রক্তের যে স্বাভাবিক যে প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তের যে কম্পোনেন্ট বা উপাদান যেগুলি রয়েছে এগুলি যে কোনো একটি এমনভাবে বৃদ্ধি পেতে থাকে যার ফলে এটি আমাদের স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত যদি চিকিৎসা না হয় রোগী মারা যায়। জি স্যার, মানে এটি একটি অস্বাভাবিক বৃদ্ধির আমরা বলছি, রক্তের যে কোনো একটি উপাদানের অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বৃদ্ধি। জি স্যার। স্যার, ব্লাড ক্যান্সার কত ধরনের হতে পারে? মোটা দাগে ব্লাড ক্যান্সারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে অ্যাকিউট ব্লাড ক্যান্সার বা অ্যাকিউট লিউকেমিয়া, আর আরেকটি হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। এছাড়াও আরও কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে যেগুলি আমরা আসলে ব্লাড ক্যান্সার হিসেবে চিনি না, কিন্তু এগুলিকে আসলে ব্লাড ক্যান্সার হিসেবে ধরা হয়, যেমন লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। এর মধ্যে বেশিরভাগই কোনোটি অ্যাকিউট, কোনোটি ক্রনিক। অ্যাকিউট মানে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই রোগের প্রকাশ পায় এবং রোগী মারা যায়, রোগী খারাপ হয়ে যায়। আর কোনোটি দীর্ঘ সময় ধরে এর রোগের প্রতিক্রিয়া দেখা দেয়, আস্তে আস্তে তা বৃদ্ধি পেতে থাকে এবং পেশেন্ট হঠাৎ করে খারাপ হয় না, ধীরে ধীরে পেশেন্ট খারাপ হয় এবং এক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন। স্যার, আপনি ব্লাড ক্যান্সার কয়েকটি টাইপস বা ধরন বললেন, বাংলাদেশে কোনগুলো বা কোনটি বেশি কমন? আসলে আমাদের দেশে, আমাদের 18 কোটি লোকের দেশ, আমাদের দেশে সব ধরনের ক্যান্সারই পাওয়া যায়। যদিও ক্যান্সারের বিভাগ এখন অনেক, ব্লাড ক্যান্সারের বিভাগ আসলে অসংখ্য বিভাগ। এর মধ্যেও আমাদের দেশে আমরা অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে AML, ALL, ক্রনিক লিউকেমিয়ার মধ্যে মেইনলি CML, এগুলি আমরা অনেক পেশেন্ট পাই। CLL একটু কম। এছাড়াও মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমার অনেক পেশেন্ট, এবং দিনকে দিনে এই পেশেন্ট আসলে বাড়ছে। স্যার, এক্ষেত্রে কি কোনো মানে এজ স্পেসিফিক টাইপ আছে, কোন বয়সে কোনগুলো? অবশ্যই এক এক বয়সে এক এক রকমের ক্যান্সার বেশি হয়। তারপরও আমি বলবো যে আমাদের দেশে আসলে এই ধরনের স্পেসিফিক ডেটা নেই, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আসলে দেখতে পাই যে ঠিক আমাদের বইপত্রে আমরা বা জার্নালগুলোতে, ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে যেরকম পাই, আমাদের দেশে অনেক ক্ষেত্রেই সেই এইজ স্পেসিফিকেশনটা আসলে আমরা সেভাবে পাই না। যেমন আপনি যদি দেখেন, যেমন ALL সাধারণত এটি হচ্ছে বাচ্চাদের রোগ, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়, বৃদ্ধ বয়সে ALL কম হয়। AML সাধারণত মধ্যবয়স বা বৃদ্ধ বয়সের রোগ, বাচ্চাদেরও AML হয়, তুলনামূলকভাবে কম। CLL বৃদ্ধ বয়সের রোগ। মাল্টিপল মায়োলোমা মধ্যবয়স অথবা বৃদ্ধ বয়সের রোগ, যদিও আমরা মাল্টিপল মায়োলোমা এখন অনেক আর্লি এজে পাই। এছাড়াও লিম্ফোমা আসলে সব এজেই হতে পারে, তবে মধ্য এবং বৃদ্ধদের লিম্ফোমা বেশি হয়। স্যার, আমরা যদি আরেকটু জানতে চাবো যে স্যার, লক্ষণ কি কি প্রকাশ পেতে পারে ব্লাড ক্যান্সার? দেখুন, আপনি সবসময় একটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যে ব্লাড মানে হচ্ছে আমাদের শরীরের, এটা হচ্ছে যে কেয়ারটেকার বা আমাদের শরীরের বলতে পারেন যে ও সবসময় ইজ গার্ড অফ আওয়ার বডি এগেনস্ট অল সর্ট অফ আপনার রোগ প্রতিরোধ বা বালাই বা জীবাণু। তো যখনই আপনার এই ব্লাড ক্যান্সার হবে তখন রক্তের এই উপাদানগুলি ঠিকমতো কাজ করতে পারছে না, তখন হবে কি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে আমাদের বিভিন্ন রকমের ইনফেকশন হয়,
এবং যেহেতু রক্ত ঠিকমতো কাজ করে না, রক্ত জমাট বাঁধতে পারে না, রক্তক্ষরণ হয়, জ্বর হয়, এবং এর ফলে শরীরে ব্যথা হয়। আবার কারো কারো ক্ষেত্রে কোনো সিমটম ছাড়াই রোগী অনেক দিন পরে হয়তো আমাদের কাছে আসে। অনেক সময় দেখা যায় যে আমাদের রক্ত তৈরির সাথে জড়িত, যেমন আমাদের প্লীহা, রক্তের এই সিস্টেমের সাথে খুবই ওতপ্রোত, প্লীহা বড় নিয়ে আসে, লিম্ফ নোড বড় নিয়ে আসে। এই ধরনের সিমটম আমরা পেয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আর্লি সিমটম আসলে ধরা পড়ে না। বেশিরভাগ পেশেন্টই হয়তো দেখা যায় যে তার শরীর দুর্বল লাগে, তখন একটা রক্তের সিবিসি পরীক্ষা করে দেখা গেলো তার হিমোগ্লোবিন কমে। এভাবে আমরা আসলে বেশিরভাগ পেশেন্ট পাই। স্যার, যেমন আপনি বলছিলেন যে জ্বর বা দুর্বলতা, এখন স্যার এই লক্ষণগুলো তো দেখা যায় অনেক সাধারণ বা খুব কমন রোগের ক্ষেত্রেও হয়ে থাকে। তো সেটাই কথা, আপনি কথাটি ঠিকই বলেছেন। দেখুন, একটা রুল হচ্ছে যে সবসময় রুটিন টেস্ট করানো উচিত। জি, রক্তের সিবিসি বা কমপ্লিট ব্লাড টেস্ট হচ্ছে এমন একটি রুটিন পরীক্ষা। আমার মনে হয় যে যদি কোনো রোগী ডাক্তারের শরণাপন্ন হন, জি, আর যাই হোক, রক্তের একটা সিবিসি কিন্তু একটা করতে দেওয়া হয়। সিবিসিটা যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু রক্তের বেশিরভাগ রোগ ধরা পড়ে। মানে এত সহজ একটা পরীক্ষা। এমন কোনো প্রেসক্রিপশন আপনি হয়তো খুব কমই পাবেন পরীক্ষা দেওয়া হয়েছে এই সিবিসি পরীক্ষাটা যদি ঠিকভাবে করা হয় এবং এটা যদি ঠিকমতো ইন্টারপ্রেট করা হয়, ব্লাড ক্যান্সার বেশিরভাগ, আমি বলবো 90%-এর উপরে ব্লাড ক্যান্সার বা ব্লাড রক্তের রোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অন্তত আজ করা যাবে যে সামথিং রং ইন দ্য ব্লাড। স্যার, এই ক্ষেত্রে একটি জিনিস হচ্ছে যে মানে একটা সিবিসি পরীক্ষার মাধ্যমেই সেটা যদি সঠিক ইন্টারপ্রিটেশন হয় তাহলে খুব দ্রুতই রোগটা নির্ণয় করা যাবে। নিশ্চয়ই। স্যার, তাহলে আমরা যদি একটু আসি যে আসলে রক্ত রোগের কারণ বা কারণ তো অনেক ক্ষেত্রে এরকম বলা হয় যে আসলে ক্যান্সারের খুব স্পেসিফিক কারণ বলা যায় না। তো আমরা যদি বলি স্যার, ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর কি কি আছে এই রক্ত রোগের? দেখুন, রক্ত রোগের কারণ বা রক্ত রোগ না বলে আমার বলা উচিত রক্তের ক্যান্সারের কারণ। জি, অবশ্যই। ক্যান্সারের কারণ সম্পর্কে সারা পৃথিবীতেই অনেক গবেষণা হচ্ছে। জি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বুঝি বা যেটা আমাদের আমরা জানি, যদিও আমাদের দেশে এই সম্পর্কে গবেষণা নাই বললেই চলে, পাশ্চাত্য বা ইউরোপিয়ান ওদের যে গবেষণা থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সম্ভবত আমাদের এগুলি জেনেটিক্যাল এরর অথবা আমাদের জিনগত বিভিন্ন সমস্যার কারণে এই রক্তের ক্যান্সারগুলি হয়ে থাকে। কিন্তু তারপর একটা ব্যাপার খুব আসে, সেটা হচ্ছে যে এই জিনগত যে ভুল আছে, এই ভুল থাকলে কি সবার ক্যান্সার হয়ে যাবে? ব্যাপারটা তা না। জিনগত ভুল থাকতে হবে, পরিবেশ বিশেষ করে খাদ্যাভ্যাসের বিভিন্ন উপকরণ একে প্রভাবিত ত্বরান্বিত করে। তো আমাদের দেশে রক্তের ক্যান্সার, আমার ব্যক্তিগত, আমি ব্লাড ক্যান্সারের চিকিৎসক হিসেবে আমার যেটা মনে হয় দিনকে দিন বাড়ছে। অনেক পেশেন্ট, যদিও আমাদের দেশে অনেক মানুষ, কিন্তু তারপর বাড়ছে। আমার যেটা মনে হয় যে আমাদের দেশে আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, এগুলি আমার মনে হয় খুব ইম্প্যাক্ট ফেলছে আমাদের এই জেনেটিক্যাল এই মেকআপের উপরে। এই ব্যাপারে আসলে যথেষ্ট গবেষণা দরকার। তাহলে স্যার বলছিলেন যে আর কি আমাদের দেশের প্রেক্ষাপট থেকে যেসব হচ্ছে ঝুঁকিগুলো আমাদের এই ক্যান্সার বৃদ্ধিতে খুব প্রভাবক হিসেবে কাজ করছে। তো স্যার হচ্ছে এই ঝুঁকিগুলো আসলে তাহলে মানে প্রথম দিকে যেহেতু প্রসঙ্গটা চলে এসেছে, তাহলে এই ঝুঁকি এড়ানোর আসলে উপায় কি? আচ্ছা, ঝুঁকি এড়ানোর আসলে উপায় হচ্ছে আমাদের অবশ্যই সুস্থ জীবনযাপন করতে হবে, বা আমাদের খাদ্যাভ্যাসগুলির ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, দেখুন, এই যে আমাদের যে জেনেটিক্যাল এরর বা আমাদের এই যেগুলির কথা বলছি, এই সম্পর্কে কিন্তু পরীক্ষা করে এখন জানা যায়। আমরা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করে আমাদের শরীরের কি জেনোমিক অল্টারেশন আছে যেগুলি আমাদের ক্যান্সারের সাথে জড়িত, শুধুমাত্র ব্লাড ক্যান্সার না, এগুলো আমরা এখন জানতে পারি। যদিও খুব কস্টলি পরীক্ষা, কিন্তু আমরা এখন করাতে পারি, যদিও আমাদের দেশে হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন এটা বলতে পারেন, প্রসঙ্গটা পাশাপাশি চলে আসে যে আমি সবাইকে কি এই পরীক্ষা করাবো? তাহলে দেখা যাবে যে তার হয়তো দেখা গেল যে একটা কোলন ক্যান্সারের জিন আছে, দেখা যাবে যে ওই দুশ্চিন্তায় সে কাজই করতে পারছে না। জি,
এটা এখানে রেশনালিটির ব্যাপার চলে আসে। বাট আমার যেটা কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই প্রতি বছর নিয়মিত আমার রুটিন টেস্টগুলি করতে হবে। আর্লি যে কোনো ক্যান্সার ধরা পড়লে এটা নিরাময় সম্ভব এবং স্বাস্থ্য সচেতন থাকতে হবে। তাহলেই আমার মনে হয় যে ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো এবং ক্যান্সার হলেও আমরা খুব আর্লি যদি ডায়াগনোস করতে পারি, বেশিরভাগ ক্যান্সারই আসলে কীরকম। মানে স্যার এই যে আমাদের সমাজে বা আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থায় মানে রুটিন চেক আপ করা বা আপনার হচ্ছে বাৎসরিকভাবে অন্তত একবার পুরো যে মানে শরীরের একটা হচ্ছে পরীক্ষা করে নেওয়া, এই আসলে চর্চাটি নেই। আর এটার পিছনে আসলে একটা মূল কারণ যেটা হচ্ছে যে আমাদের আর্থসামাজিক যেই অবস্থা, সেটাও একটা বিষয়। কারণ আমি খালি তো বললেই হলো না, আসলে জনগণ বা আমাদের সাধারণ মানুষের জন্য কতটা সহজলভ্য এটাও আর কি বিষয়। তো ঠিকই বলেছেন। আসলে আমরা তো আমাদের পেশেন্ট বা আমাদের যারা সাধারণ মানুষ, পেশেন্টরাই ডাক্তারের কাছে আসতে ভয় পায়। জি, সাধারণ মানুষ তারাও আসলে ডাক্তারের কাছে যেতে ভয় পায়, হসপিটালে যেতে ভয় পায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে সব ইনভেস্টিগেশন বলেন, ওষুধপত্র বলেন, সব তো নিজের পকেটের টাকায় কিনতে হয়। জি স্যার। সুতরাং কেউ নেহায়েত অসুস্থ না হয়ে গেলে আসতে চায় না ডাক্তারের কাছে। এটা আসলে খুবই একটা জটিল সমস্যা। কিন্তু এটাও মনে রাখতে হবে যে প্রতি বছর কয়েকটি মাত্র রুটিন টেস্ট, এগুলি খরচ খুব কম। আসলে রুটিন টেস্টগুলির খরচ খুব কম। এগুলি আমার মনে হয় একবার করা উচিত। এবং কিছু কিছু পরীক্ষা 5 বছরে একবার, কিছু কিছু পরীক্ষা 10 বছরে একবার। আমার মনে হয় যে এই ব্যাপারগুলি একটু সচেতন থাকলে খুব বেশি টাকা খরচ হবে। মানে দেখা গেছে স্যার যে খুব সচেতন বা যারা খুব শিক্ষিত সমাজ, তাদের মধ্যেও এটা নিয়ে অসচেতনতা আছে। স্যার একটি খুবই মানে বার্নিং একটা ইস্যু হচ্ছে তুলে ধরলেন যে রোগীরা আসতে চিকিৎসকের কাছে বা চিকিৎসা নিতে আসতে ভয় পায়। তো স্যার এই ভয়ের পিছনে আসলে কারণটি কি? যে এখানে কি সম্পর্কগত কোনো অবনতি নাকি অন্য কিছু? দেখুন, এটা টু ওয়ে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু তুলনামূলকভাবে ডাক্তার কম এবং আমাদের দেশে কিন্তু প্রাইভেটাইজেশন কম। বেশিরভাগ মানুষ, 18 কোটি লোক, দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা এই ক্ষেত্রে গভর্নমেন্ট প্রায় মোর দেন 90% এখানে গভর্নমেন্ট ইনভলভড। গভর্নমেন্ট মানে হচ্ছে আমাদের সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা একদম কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে শুরু করে একদম টার্সিয়ারি লেভেল, ঢাকা মেডিকেল, বিএসএমএম পর্যন্ত। দেখুন, প্রাইভেটাইজেশন না হওয়ার কারণে আসলে গভর্নমেন্টের পক্ষে এই সমস্ত 18 কোটি লোকের চিকিৎসা সেবা দেওয়াটা আসলে কঠিন। এবং যার ফলে দেখা যায় যে আমাদের যারা সরকারি হসপিটালে যারা আমাদের ডাক্তার যারা আছেন, তাদের উপর অনেক প্রেশার যায়, কারণ প্রচুর পেশেন্ট। তো এর ফলে দেখা যায় যে আমাদের ডাক্তার যারা আছে তারা আসলে সেইভাবে সময় দিয়ে রোগীদের দেখতে পারে না। রোগীরাও মনে করে যে ডাক্তার শুধুমাত্র ডাক্তারের কাছে গেলে শুধুমাত্র কথা না শুনে আমাকে ইনভেস্টিগেশন দেবে বা আমার কিছু ওষুধ দিয়ে দেবে, আমাকে টেস্ট করতে দেবে। এর ফলে একটা গ্যাপ অনেক আগে থেকে শুরু হয়েছে। এটার মেইন কারণটাই আমার মনে হয় যে আমাদের আসলে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও হয়েছে, আমাদের দেশে প্রাইভেট সেক্টর সেভাবে বুমিং করে না ইন হেলথ ইন্ডাস্ট্রি। তার মানে স্যার হচ্ছে খুব মানে বাস্তব একটি কথা তুলে ধরলেন যে আসলে আমাদের একটা স্বাস্থ্য ক্ষেত্রের যে এরর, সেইটার কন্টিনিউশনের কারণে দেখা গেছে যে রোগী এবং চিকিৎসকের মধ্যে একটা গ্যাপ সমস্যা হচ্ছে। যেমন আমাদের দেশে, ইন্ডিয়াতে যে পরিমাণে প্রাইভেট হেলথ সেক্টর আছে, খুব স্ট্যান্ডার্ড, যেখানে খরচও কম। কোনো হসপিটালে হেলথ ইন্স্যুরেন্স আছে, হসপিটাল নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স। স্যার একদম আমাদের দেশে জি প্রাইভেট সেক্টরে কয়টা ভালো ইনস্টিটিউট আছে যেখানে গরিব রোগীর চিকিৎসা হয়? ইন্ডিয়াতে গরিব পেশেন্টদের চিকিৎসা হয় এরকম অসংখ্য প্রাইভেট ইনস্টিটিউট আছে, যারা ওখানে সাবসিডি দেয়, হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। বড় বড় যারা দানবীর, তারা ওই সব ইনস্টিটিউটে দান করে এবং সেখানে রোগীদের ভালো চিকিৎসা হয়, আন্তর্জাতিক মানের চিকিৎসা হয় এবং ওই ইনস্টিটিউটগুলি লাভও করে। একটা সিস্টেমটা তারা ডেভেলপ করেছে, ভালো ভালো ডাক্তার থাকে, তারা টিম ওয়ার্কের মাধ্যমে সেখানে চিকিৎসা করে। স্যার আমরা কেন এই সিস্টেম ডেভেলপ করতে পারছি না? প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা আসলে এই ক্ষেত্রে তারা এগিয়ে আসছে না। হ্যাঁ, আমাদের দেশে ব্যবসা করা খুব কঠিন। আমাদের দেশে ব্যবসায়ীদের ব্যবসা করতে গেলে অনেক আনসিন কস্ট আছে। তারা সবসময় চিন্তা করে যে আমার হেলথ সেক্টরে কমপক্ষে 30% যদি লাভ না হয় তাহলে আমি ওখানে আমার জন্য ক্ষতি হবে। কিন্তু হেলথ সেক্টরে আপনি গরিব মানুষের সেবা দিবেন, যেখানে বেশিরভাগ গরিব মানুষ তাদের পকেটের টাকা খরচ করে তারা চিকিৎসা নেয়, সেখানে যদি আপনি 30% প্রফিট করতে চান উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড,
তাহলে এখানে গরিব মানুষ চিকিৎসা করতে পারবে না। ইভেন বড় লোকও এই চিকিৎসা করতে গিয়ে তারা চিন্তা করবে যে পার্শ্ববর্তী দেশে যাওয়াই মনে হয় আমার ভালো, কারণ ওখানে খরচ আমার একটু কম, সার্ভিস ভালো। স্যার মানে একটি মানে আপনার কথা ধরেই হচ্ছে চলে আসি যে মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে হচ্ছে খরচের ক্ষেত্রে অনেক টানা পড়েন বা বলছে যে কুলানো যাচ্ছে না, কিন্তু ঠিকই আবার চিকিৎসার জন্য খুব ব্যয়বহুল চিকিৎসা করাতেই পার্শ্ববর্তী দেশ বলছি বা বিদেশ যাওয়ার যে একটি প্রবণতা, বিশেষ করে ভারতে। আমি সেই ব্যাপারটাই ইঙ্গিত করছি যে আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, আপনাকে এমন একটা হেলথ সেক্টর গড়ে তুলতে হবে যেখানে আপনার দেশের মানুষ, আপনার দেশের বেশিরভাগ মানুষ গরিব, তাদেরকে আপনার সার্ভিস দিতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না হোক অন্তত গাইডলাইনে, ন্যূনতম গাইডলাইন ফলো করে তাদেরকে যে সার্ভিস দিতে হবে যেন এই রোগীগুলি বেঁচে যায়। সেইভাবে যদি আপনি করতে চান তাহলে আপনাকে সেইভাবে আপনার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সেইভাবে সাবসিডি দিতে হবে, সেইভাবে আপনার বিজনেস পলিসিটা সেভাবে গড়ে তুলতে হবে, সেইভাবে আপনার টিম ওয়ার্ক বিল্ড আপ করতে হবে। এটা গভর্নমেন্টের পক্ষে তো সম্ভব না। স্যার এইখানে একটি বিষয় যেটা বললেন যে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়, যেখানে ভারতেও ইতিমধ্যে হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা চালু হয়েছে, বিভিন্ন জায়গায় হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা চালু হয়েছে, ওদের হসপিটালের নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা রয়েছে। এবং শুধু তাই নেই, আমাদের দেশে লাস্ট আমাদের যে ডেটা আছে তাতে আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ রয়েছে এরকম মানুষের সংখ্যা 20,000-এর কম মাত্র, অথচ 18 কোটি মানুষ। অথচ ইন্ডিয়াতে প্রায় 5-7 বছর আগেই সেটা ছিল 24 লক্ষ। সুতরাং এখন সেটা হয়তো আরো বেড়েছে। তো হেলথ ইন্স্যুরেন্স এই ব্যাপারটাও আমরা এটার সাথে আসলে খুব একটা কনসেপ্টটাই আমাদের দেশে নাই, কারণ সারা পৃথিবীতেই আপনি যদি চিকিৎসা করতে চান, আইদার আপনাকে বিভিন্ন দানবীর যারা আছে, বিনিবলেন যারা আছে, তারা হেলথে তারা মানুষকে সহযোগিতা করবে, গরিব রোগীদের সহযোগিতা করবে, অথবা হেলথ ইন্স্যুরেন্স যে কোনো একটা, অথবা দুইটাই। আমাদের যারা একদম প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভিন্ন যারা ডোনার আছে তাদের হেল্প লাগবে। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা উচ্চ মধ্যবিত্ত বা যারা বিত্তশালী, তারা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে কিন্তু তাদের সমস্যা হওয়ার কথা না। এরকম যদি আমাদের দেশে এত বড় একটা জনগোষ্ঠী তারা যদি নিয়মিত প্রিমিয়াম দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স ডেভেলপ করতে পারে, সবার জন্যই লাভ। স্যার এই বিষয়ে তো আসলে উদ্যোগ নিতে হবে যারা আমাদের ল মেকার বা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা প্রজেক্ট কিন্তু চলছে হেলথ ইন্স্যুরেন্সের উপরে, এবং টাঙ্গাইলের কয়েকটা থানায় এটা কাজ চলতেছে, কিন্তু যেভাবে গতি পাওয়ার কথা সেভাবে আসলে গতি পায়নি। এটা খুব ভালো একটা প্রজেক্ট এবং আমার মনে হয় যে এগুলিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে কনসার্ন যারা আছে তারা আরও এগিয়ে আসবে। স্যার আরেকটি বিষয় হচ্ছে যেটা বললেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে বা জনসাধারণের কথা চিন্তা করে যে সকল বড় বড় প্রতিষ্ঠান বা ব্যবসায়ী আছেন তাদের এগিয়ে আসার যে একটা চিন্তা ভাবনা, অবশ্যই এগিয়ে আসা উচিত। আন্তর্জাতিক বিশ্বে আমরা ইন্ডিয়াতে বড় বড় যে হসপিটাল যাই, সবগুলি কিন্তু বড় বড় হসপিটাল হচ্ছে বড় তারা ডোনার, তারা যেমন টাটা, বিড়লা, প্রত্যেকেই দেখবেন ওরা কোনো না কোনো একটা হসপিটাল করেছে। কেন করেছে? তারা তাদের এই সামাজিক বা দায়বদ্ধতা বা দেশের প্রতি তাদের মমত্ববোধের কারণে করেছে। এই সকল হসপিটালে তারা চিন্তাও করে না যে এখান থেকে লাভ আসবে। স্যার আসলে তাহলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে বা আমাদের যারা অর্থনীতি মূল চালিকা শক্তির মধ্যে আছেন তাদের মধ্যে এই প্রবণতা কেন আসছে না? এটা আমার মনে হয় যে এই ব্যাপারটা কেন আসছে না, এটা আসলে আমার নিজেও আমি বুঝি না। বিশেষ করে কোভিডের মতো এমন একটা সময় চলে গেল, অনেক ব্যবসায়ী কিন্তু এখানে মারা গিয়েছেন। অনেক বড় তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী, কিন্তু এই সময় কিন্তু আবার স্যার পক্ষান্তরে তো আমরা এই চিত্রও দেখছি যে বাংলাদেশে যারা বড় লোক, যারা ধনী, তারা শুধু ধনী হচ্ছে। তো এইটা তো একটা আবার নতুন নতুন অনেক উদ্যোক্তা নতুন অনেক বেরিয়ে আসে, কিন্তু এটা তো আসলে হেলথে আসলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। নতুন উদ্যোক্তারা পারবে না। নতুন উদ্যোক্তা যদি তারা এদিকে এগিয়ে আসে, যদি বড় ফান্ড না পায়, তাহলে তাদের পক্ষে এগিয়ে থাকাটা কঠিন। কারণ হচ্ছে এটাও আবার ঠিক, আমাদের দেশে যদি কোনো একটা হসপিটাল এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে যদি কয়েক বছর তারা রান করতে পারে, আমার মনে হয় না তার পেছনে তাকানোর কোনো সুযোগ আছে, কারণ প্রচুর পেশেন্ট। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে আসলে এই দিকে আমাদের ব্যবসায়ীদের নিডটা একটু কম। আমি আসলে বুঝি না, যদি তারা চিন্তা ভাবনা করে এবং প্রপার
হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বা ওই বিজনেসটা যে মডেল, এটা আমাদের মতো করে তাকে তৈরি করতে হবে। প্রবলেমটা হচ্ছে যে এই বিজনেস মডেলটা তৈরি করে সামনে এগিয়ে যাওয়া, 2-3 বছর এরকম একটা হসপিটালকে ব্যাকআপ দেওয়া, জি, এই জিনিসটাই হচ্ছে না। এটা যদি করতে পারে তাহলে আমাদের দেশে যে কোনো বিজনেস যারা করে যে কেউ কিন্তু আমাদের দেশে খুব লাভজনক একটা ব্যবসা করতে পারবে। স্যার এই ক্ষেত্রে আমি মানে একজন চিকিৎসকের জায়গা থেকে প্রশ্নটি করতে চাই যে এক্ষেত্রে বা এই যে আমাদের সিস্টেমকে ডেভেলপ করার পিছনে আমাদের চিকিৎসকদের কি কোনো ভূমিকা নেই? আমাদের চিকিৎসকদের ভূমিকা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যারা চিকিৎসক তারা তো আসলে আমাদেরও সমস্যা আছে, আমরা তো আসলে খুব ব্যস্ত। এইভাবে একটা বিজনেস মডেল তৈরি করা, এইভাবে চিন্তা ভাবনা করে এটা আসলে একজন চিকিৎসকের পক্ষে সম্ভব না। ইট নিডস এ টিম ওয়ার্ক। এবং এটার জন্য এরকম কোনো ডোনার তাদেরকে এগিয়ে আসতে হবে। দে হ্যাভ টু সিট ডাউন, ওখানে চিকিৎসকরাও থাকবে। আপনি বলতে পারেন, ডোনার হয়তো বলতে পারে যে আমি একটা ভালো হসপিটাল করব, আমার ডাক্তার তো সব গভর্নমেন্ট চাকরি করে। জি, সকালবেলা গভর্নমেন্টের চাকরি আর বিকেলবেলা প্রাইভেট চাকরি করে কোনো হেলথ সিস্টেম ডেভেলপ করা যায় না। প্রাইভেট চাকরি মানে হচ্ছে আমাদের পার্সোনাল চেম্বার চাকরি, নেভার পসিবল। করতে হলে 24 আওয়ার সার্ভিস লাগবে, এরকম ডেডিকেটেড আমার সেই কোনো টিম লাগবে। এখানে চিকিৎসক, ভালো ভালো চিকিৎসক, তাদেরকে ট্রেন আপ করতে হবে, সিনিয়র থাকতে হবে, জুনিয়রের কম্বিনেশন থাকতে হবে। এখন চিকিৎসকরা তো প্রাইভেট সেক্টরে ঢুকে না, কারণ ওখানে আমাদের জব সিকিউরিটি নেই। জি, তো এখানে টু ওয়ে কমিউনিকেশন। এখানে আলটিমেটলি এমন কাউকে নিয়ে আসতে হবে যারা এইভাবে মোটিভেট করবে যে এখানে ভালো ভালো ডাক্তাররাও সরকারি চাকরি ছেড়ে চলে আসবে, সেই ধরনের গার্ডস নিয়ে তারা, মানে সেই ধরনের গার্ডস থাকবে, সেই ধরনের আত্মবিশ্বাস থাকবে যে আমি এই ধরনের একটা প্ল্যাটফর্মে যদি আসি তাহলে আমি আমার নিজের ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং এটা আমি আমার দেশকে হেল্প করতে পারবো। এই ধরনের আত্মবিশ্বাস নিয়ে যেন ডাক্তাররা আসতে পারে, এরকম সিস্টেম ডেভেলপ করতে হবে। স্যার, এই ক্ষেত্রে যদি মানে সরকারি কোনো প্রণোদনার উদ্যোগ, আপনার কি মনে হয় না যে চিকিৎসকদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারে? সরকারি প্রণোদনা, এটা আসলে গভর্নমেন্ট তো এমনিতেই হেলথ সেক্টর প্রচুর সাবসিডি দিচ্ছে। এই সকল ক্ষেত্রে গভর্নমেন্টের প্রণোদনা যেটা হতে পারে যে এখানে ট্যাক্স রিবেট বলেন বা এই ধরনের বা কম মুনাফায় যদি গভর্নমেন্ট ঋণ দেওয়ার ব্যবস্থা করে, ব্যাপারটা ভালো হয়। তবে আমার মনে হয় যে এরকম হসপিটাল করার মতো টাকা বাংলাদেশের অনেক শিল্প গ্রুপেরই আছে। প্রবলেমটা হচ্ছে যে তারা আসলে এই নিয়ে কম চিন্তা ভাবনা করছে। এখন আসি যে স্যার চিকিৎসা নিয়ে বলছিলেন যে আসলে তাহলে ব্লাড ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে আমরা একটু জানতে চাবো। যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা মেইনলি আসলে আমরা কেমোথেরাপি দেই, কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি দিতে হয়, এছাড়াও ইমিউনোথেরাপি, এবং সবশেষে আমরা যেটা বলবো যে আমাদের কোনো ব্লাড ক্যান্সারে পুরোপুরি ভালো হওয়ার জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়। স্যার হচ্ছে এই যেটা আপনি বললেন যে পুরোপুরি ভালো হওয়া, তো আমাদের মধ্যে একটি ধারণা আছে যে ব্লাড ক্যান্সার হয়তো কখনো ভালো হয় না, এটা কতটা সঠিক? হ্যাঁ, ক্যান্সার হ্যাজ নো আনসার, ব্লাড ক্যান্সার তো বলাই বাহুল্য, এরকম একটা ধারণা আমাদের সবার মধ্যে আছে। আসলে যে কোনো ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু বেশিরভাগই ভালো হয়ে যায়। ঠিক তেমনিভাবে ব্লাড ক্যান্সারও যদি আর্লি আমাদের কাছে আসে তাহলে অনেক ব্লাড ক্যান্সারে কিন্তু পরিপূর্ণ ভালো হয়ে যায়। আমাদের অনেক পেশেন্ট আছে তারা ব্লাড ক্যান্সারে পরিপূর্ণভাবে ভালো হয়ে গিয়ে এখন তারা স্বাভাবিক জীবনযাপন করছে, তারা চাকরি বাকরি করছে, পড়াশোনা করছে। আমার কাছে মাঝে মাঝে প্রায় অনেক এরকম পেশেন্ট আসে। এই গত কয়েক সপ্তাহ আগেও ব্লাড ক্যান্সারের একটা ছেলে, সে এসএসসিতে জিপিএ 5 পেয়ে এসে আমাদের সাথে এসে দেখা করলো, এটা ভালো লাগে। তো আসলে ব্লাড ক্যান্সার হলেই যে মারা যাবে ওটা তা না, বরং এমন কিছু ব্লাড ক্যান্সার আছে তারা নিয়ারলি 100% চান্স অফ কিওর। এটা নিশ্চয়ই আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। সেটাই স্যার। তো একটা জিনিস জানতে চাবো যে স্যার বললেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা আসলে কোন স্টেজে গেলে আমরা হচ্ছে জানি যে বিভিন্ন স্টেজ ক্যান্সারগুলি কিওর হওয়ার সম্ভাবনা খুব কম। নর্মাল আমরা যে কনভেনশনাল কেমোথেরাপি বা ইমিউনোথেরাপিতে
বা যদি রিল্যাপস বা রিফ্র্যাক্টরি হয়, যদি রোগ আবার ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার প্রয়োজন হয়। স্যার, বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সুযোগ? বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রথম শুরুই হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা তখন ছিলাম, আমি ঢাকা মেডিকেল কলেজ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের কোঅর্ডিনেটর ছিলাম 2017 থেকে 2019 পর্যন্ত। ওখানে নিয়মিত বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। এছাড়াও আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয় গিয়ে হচ্ছে বেসরকারি পর্যায়ে, হয় গিয়ে হচ্ছে আমাদের আসগর আলী, সবচেয়ে বেশি ভালো হয় গিয়ে হচ্ছে এভার কেয়ারে, ইউনাইটেডে শুরু হয়েছে, আর এদিকে তো সিএমএইচে হচ্ছে, সিএমএইচ অনেক আগে থেকে হচ্ছে। ক্যান্সার ইনস্টিটিউটে ওরা ওদের সেট আপ ডেভেলপমেন্ট ওরা করেছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শুরু হবে। আহসানি মিশনে ওরা সেট আপ ডেভেলপমেন্ট করেছে, হবে ইনশাল্লাহ। অনেক জায়গায় হচ্ছে। আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টের পরে সবচেয়ে বেশি হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। স্যার, এটা খুবই আমাদের জন্য ভালো একটি সংবাদ। স্যার, যদি ক্যান্সার মানে ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে রোগীরা? ব্লাড ক্যান্সারের চিকিৎসা তো আসলে কেমোথেরাপিগুলো খুব হাই ডোজের কেমোথেরাপি হয়, এবং এই কেমোথেরাপি করে আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা আমাদের বোন ম্যারোর যে রিজার্ভ যে আছে, মানে রোগাক্রান্ত যে বোন ম্যারো, এগুলি আমরা একদম ডেস্ট্রয় করে দিই, যার ফলে এই পেশেন্টগুলি সম্পূর্ণ অরক্ষিত হয়ে যায়, অনেক ইনফেকশন হয়। আমাদের ব্লাড ক্যান্সারের কেমোথেরাপির যা দাম, তার চেয়ে বেশি ইনফেকশন হলে, বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন হয়, আমাদের দেশে ইনফেকশন রোধ করা খুব কঠিন। ইনফেকশনে অ্যান্টিবায়োটিকের খরচ পড়ে যায় তার চেয়ে কয়েক গুণ বেশি। হ্যাঁ, প্রচুর রক্তের প্রয়োজন হয়। সবচেয়ে লাগে অ্যাফেরিটিক প্লেটলেট। এক ইউনিট অ্যাফেরিটিক প্লেটলেটের গভর্নমেন্টের চার্জই হচ্ছে 14,500 টাকা। ব্যাগের দাম আসলে ইনফ্যাক্ট ওই একটা ব্যাগের দাম এখন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ব্যাগের দামই বেশি পড়ে যাচ্ছে, গভর্নমেন্ট সাবসিডি দেয়। কিন্তু তারপরও প্রাইভেট সেক্টরে 20-25 কোথাও 30,000 টাকা করে রাখে। একটা ব্লাড ক্যান্সারের চিকিৎসা এরকম যদি 5 ব্যাগ সাদা রক্ত বা অ্যাফেরিটিক প্লেটলেট লাগে, তারই তো 1.5 লাখ টাকা খরচ। স্যার, মানে এই ক্ষেত্রে দুইটা প্রসঙ্গ চলে আসলো, যে একটি হচ্ছে যে প্রচুর রক্তের প্রয়োজন হয়, তো যার কারণে আমাদের সমাজে স্বেচ্ছা রক্তদাতা আমরা দেখছি যে এখন অনেক বাড়ছে স্বেচ্ছা রক্তদানের পরিমাণ, তো আমরা এটা উৎসাহিত করবো। আরেকটা বিষয় বললেন যে স্যার, আবারও চলে আসলো আমাদের কথায় যে খরচের বিষয়টা। তো বাংলাদেশে আসলে যে সম্পূর্ণ ক্যান্সারের চিকিৎসাটা কি সম্ভব, এবং এক্ষেত্রে কতটা রোগীর জন্য সহজলভ্য? সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের ভালো ডাক্তারের অভাব নাই, আমাদের পেশেন্টের অভাব নাই। আমরা যদি নিজেরা একটু এগিয়ে আসি, আমরা যদি একটা সিস্টেম ডেভেলপ করি, কারণ এইটা এককভাবে একজন ডাক্তারের পক্ষে সম্ভব না। মানে এটা হলিস্টিক টিম অ্যাপ্রোচ দরকার। রাইট। আমাদের দেশে যে ওষুধ কোম্পানি যারা আছে, তারাও কিন্তু এখন অনেক ভালো ভালো ওষুধ নিয়ে আসতেছে। আগে ব্লাড ক্যান্সারের বা ক্যান্সারের অনেক ওষুধ আমাদের চোরাচালানের মাধ্যমে ইন্ডিয়া থেকে আসতো, এখনও আসে, কিন্তু পরিমাণ অনেক কমে গিয়েছে, কারণ আমাদের ওষুধ কোম্পানিগুলো এগিয়ে আসতেছে। এখানে আবার এই যে ব্লাড ব্যাগের কথা বললাম, এই অ্যাফেরিটিক প্লেটলেটের যে ব্যাগ, এই ব্যাগগুলি আমরা 15-16 হাজার টাকা করে আমরা বিদেশ থেকে নিয়ে আসতেছি। গভর্নমেন্টের এখানে আসলে কাস্টমস অনেক বেশি। এখানে আমার মনে হয় যে আমাদের এ ব্যাপারে একটু, কারণ বেশিরভাগ গরিব পেশেন্ট, তো একজন ধনী রোগী তার জন্য একটা অ্যাফেরিটিক প্লেটলেট দেওয়ার 25,000 টাকা দেওয়ার জন্য কোনো গায়ে লাগবে না, কিন্তু 25,000 টাকা মানে হচ্ছে একটা গরিব রোগীর 1 মাসের বেতনের দ্বিগুণ, একটা সাদা রক্ত। তো এই সকল ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে। এখানে আমার মনে হয় সরকার যদি একটু কাস্টমস কমায়, তাহলে এগুলির দাম অনেক কমে যাবে। কারণ অনেককেই স্যার আমরা দেখছি যে ক্যান্সার চিকিৎসা বা বিশেষ করে ব্লাড ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে মানে একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। কারণ এখানে মেইন সমস্যা হচ্ছে যে প্রচুর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, এবং আলটিমেটলি এখানে রক্তের অনেক উপাদানের প্রয়োজন হয়, এবং এগুলি খরচ অনেক বেশি। তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের যথেষ্ট পরিমাণ দক্ষ চিকিৎসক থাকার পরও আসলে এটা যেহেতু একটি টিম ওয়ার্ক, সেই জন্য হচ্ছে মানে আসলে চিকিৎসা ব্যবস্থায় অনেক সীমাবদ্ধতা আছে, এবং মানুষ আসলে জনগণ শুধু ডাক্তারদেরকেই দেখে, এই কারণে হচ্ছে সব মানে ভুল বোঝাবুঝি তৈরি হয় ডাক্তারের সাথে। তা আমরা আশা করব এই গ্যাপটা সামনে কমে আসবে এবং রোগীরাও ডাক্তারের প্রতি আস্থাশীল হবে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে বায়োমেডিক্যাল সায়েন্সের একটা কনসেপ্ট আছে, এটা আসলে বাংলাদেশে কতটা প্রচলিত? আমাদের দেশে ভালো প্রশ্ন করেছেন। আমাদের দেশে তো ডাক্তার ভালো, কিন্তু আমাদের দেশে ডায়াগনস্টিক সেবা এটা কিন্তু ভালো না। ভালো ডাক্তার কিন্তু রোগ ভালো করে নির্ণয় হলো না, তাহলে যত ভালো ডাক্তারই হোক ওই রোগ ভালো হবে না, চিকিৎসাটা ভালো পাবে
হবেই না, কারণ আপনি যে রোগের চিকিৎসা ওই চিকিৎসা না করে যত দামি চিকিৎসাই করেন কোনো লাভ নাই। তো এখন তো সেই বিধানচন্দ্রের যুগ নাই যে রোগের চেহারা দেখেই বলে দিলাম যে তার কী রোগ হলো। এখন পরীক্ষা নিরীক্ষার যুগ, এখন চলে আসছে প্রিসিশন মেডিসিনের যুগ। এক এক পেশেন্টের একই রোগের চিকিৎসা এক এক রকম হয়। আমাদের রোগ নির্ণয় করে রোগের প্রগনোসিস আগে বুঝেই আমাকে বলতে হবে যে এই রোগটা কি সাধারণ চিকিৎসায় ভালো হবে কি হবে না। এই রোগ চিকিৎসা, এই ক্যান্সারটা চিকিৎসা করতে হলে আমার এত দূর পর্যন্ত যেতে হবে। রোগীকে আগেই বলে দিতে হবে, বাবা তুমি যতই চিকিৎসা করো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন না করলে তুমি ভালো হবে না। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে বাংলাদেশে খরচ হচ্ছে নিদেন পক্ষে 25 লক্ষ টাকা। তুমি যদি এটা খরচ করতে না পারো তাহলে 2 বছর আমি হয়তো চিকিৎসা করলাম, তুমি তোমার বাড়িঘর বিক্রি করে তুমি চিকিৎসা করলা, কিন্তু 2 বছর পরে তুমি মারা যাবা। তো ব্যাপারগুলি বুঝতে হবে। তো স্যার এই ক্ষেত্রে আসলে প্যালিয়েটিভ তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েশনে চলে যাব। তার 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 ফ্যামিলি নষ্ট করার কোনো দরকার নাই, বাচ্চা কাচ্চাদের পথে বসানোর কোনো দরকার নাই। কিন্তু এই যে আমি যে এই ব্যাপারগুলি আমাকে যে কনসেপ্টটা যে আমি করব, এই ব্যাপারটা যে আমি ফর্মুলেট করব, আমি এই জিনিসটা বুঝতে পারবো, এটা করতে হলে তো আমার ভালো পরীক্ষা লাগবে। আমি যত ভালো ডাক্তারই হই না কেন, এগুলি তো সব জেনেটিক্যাল পরীক্ষা, মলিকুলার পরীক্ষা, এবং এই পরীক্ষাগুলি ভালো জায়গায় করতে হবে যেখানে আমাকে প্রিসাইজ আইডিয়া দিবে। সুতরাং এই পরীক্ষা নিরীক্ষাগুলি যদি আমি ঠিকমতো করতে না পারি, সর্বোপরি আমি যদি আমার রোগটা ঠিকমতো ধরতেই না পারি, কারণ এক লিম্ফোমাই অন্তত পক্ষে 100 রকমের হয়। এক এক লিম্ফোমার চিকিৎসার মধ্যে পার্থক্য আছে, প্রগনোসিসে পার্থক্য আছে। এগুলি ধরতে হলে তো আমাকে সঠিক পরীক্ষা লাগবে। আমাদের দেশে তো ডায়াগনস্টিক সেবার অবস্থা খুব খারাপ। ভালো ডাক্তার, ভালো ভালো ছেলেপেলেরা তো আমার বেসিক সাবজেক্টে যায় না, এবং এক্ষেত্রে ইনভেস্টমেন্টের অভাব আছে। সুতরাং এটা একটা সবচেয়ে বড় সমস্যা এখন আমাদের দেশে। আমাদের ভালো ডাক্তার আছে কিন্তু ভালো ডায়াগনোসিস বাংলাদেশে হয় না। মানে স্যার এই ক্ষেত্রে তাহলে আমরা মানে তরুণ সমাজকেও আসলে উৎসাহিত করতে হবে, অবশ্যই উৎসাহিত করব, এবং নবীন চিকিৎসকদেরকে যে বেসিক সাবজেক্টের দিকে আসলেও যে এটা কত সম্ভাবনাময়, সব কত সে চিন্তাই করা যায় না। বেসিক সাবজেক্ট বলা উচিত না, এর সবই তো আমাদের আসলে ক্লিনিক্যাল সবই সাবজেক্ট, কিন্তু আমাদের এই সাবজেক্টের গুরুত্ব খুবই বেশি। আর বায়োমেডিক্যাল সায়েন্টিস্টের যে এটা হচ্ছে যে এটা আমাদের ইন্ডিয়াতেও আছে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো যে সাবজেক্টগুলি মেডিকেলের সাথে রিলেটেড, এখানকার ভালো ভালো ছেলেপেলেরা মেডিকেলের একটা কোর্স করে তারা সরাসরি ডায়াগনস্টিক সার্ভিসে জড়িত হবে। এই বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট বলা হয় এদেরকে, এবং এরা যদি ইনকর্পোরেট হয় আমাদের ডায়াগনস্টিক সেবায়, তাহলে আমার মনে হয় মান আরও বাড়বে। যদিও এ ব্যাপারে অনেক ফ্যালাসি আছে, অনেকে বলে যে আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা এদেরই তো অভাব নেই, এদের অনেক আছে, কিন্তু তারপরও আমার মনে হয় যে সারা বিশ্বে যেভাবে সবাই যে সিস্টেমে চলছে, যেইভাবে তারা ভালো করছে, সেভাবে আমাদের খেয়াল করা উচিত। আসলে এটা টিম অ্যাপ্রোচ, সবাইকে নিয়ে কাজ করতে হবে, কাজের শেষ নাই। 18 কোটি লোকের দেশে আমাদের যে পরিমাণে চিকিৎসক আছে, আরও কয়েক গুণ বাড়লেও আমরা চিকিৎসা সেবা দিয়ে শেষ করতে পারবো না। আমাদের দেশে রক্তরোগ বিশেষজ্ঞ এখন সম্ভবত 150-র কাছাকাছি, আমেরিকাতে 3000-এর উপরে, অথচ দুই দেশের জনসংখ্যা প্রায় সমান। স্যার এর মধ্যে একটু বিষয় জানতে চাবো যে আসলে ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে মানে আমাদের সমাজে কি কি মিথ চালু আছে, বা আপনারা কি ধরনের মিথ? খুব মজার একটা মিথ হচ্ছে যে লোকজন মনে করে যে আনার, তারপর ড্রাগন ফল, বিট এগুলি খেলে রক্ত বাড়বে, রক্তরোগ ভালো যাবে। আচ্ছা, তো স্যার এরকম এটা আবার একটা মিথ আছে যে অনেকে বলে যে না মিষ্টি খাওয়া যাবে না, আচ্ছা খেলে ক্যান্সার বাড়বে, মাংস খাওয়া যাবে না, ক্যান্সার বাড়বে, এরকম মজা মজা মিথ পাই। মানে এগুলো আসলে কোনো এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই আসলে। জি স্যার, আমরা জানতে পারলাম। স্যার আরেকটা হচ্ছে যদি যে ব্লাড ক্যান্সার রোগীদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? অবশ্যই ব্লাড ক্যান্সার রোগী বলে কথা না, সবারই খাদ্যাভ্যাসের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সন্দেহজনক খাবার খাওয়া যাবে না। ব্লাড ক্যান্সার রোগীদের আমরা সবসময় যখন কেমোথেরাপি চলে তখন তাদেরকে বলি যে আপনারা বাইরের কোনো খাবার খাবেন না, বাসার রান্না করা খাবার খাবেন, ফ্রেশ রান্না করা খাবার খাবেন। অনেক সময় পেশেন্টরা যখন একটু বাসা থেকে খাবার নিয়ে আসে বা একটু যদি দেরি হয়ে যায়, আমরা বলি যে আপনার মাইক্রো ওভেনে 5 মিনিট খাবারটা গরম করে ঠান্ডা করে তারপর খাবেন, যেন জীবাণুমুক্ত হয়। ফল ফ্রুটসের ব্যাপারেও আমাদের অনেক নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত খোসা ছড়ানো যে ফল এগুলি খেতে বলি, খোসাহীন যেমন আঙ্গুর এগুলি খেতে মানা করি।
এই তো। জি স্যার। স্যার হচ্ছে এছাড়া কি আর কোনো বিধি নিষেধ বা তাদের মানে জীবনযাপনগত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদেরকে সবসময় মাস্ক পরে থাকতে বলি, ঘরের ভিতরে মাস্ক পরে থাকতে বলি। যেহেতু বলছিলেন যে স্যার ইনফেকশনের প্রবণতা খুব বেশি, আমাদের দেশে এয়ার কোয়ালিটি খারাপ, ঢাকার এয়ার কোয়ালিটি খুব খারাপ। আমরা প্রচুর এখন পেশেন্ট পাচ্ছি তাদের নিউমোনিয়া হচ্ছে, খুব বাজে ধরনের অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কোভিড টেস্ট করলেও নেগেটিভ আসছে, কিন্তু আবার কোভিডের মতো সিমটম। অনেক পেশেন্টকে আমরা হারাচ্ছি। সুতরাং সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমরা খাদ্যাভ্যাসটা যদি একটু কন্ট্রোল করি আর যদি সবসময় মাস্ক পরিধান করি, এটা একটা আমার মনে হয় যে গুড প্রোটেকশন। তাহলে মানে স্যার আমরা বলতেই পারি যে রোগীর মানে সুস্থতা বা একটা ভালো চিকিৎসাটা কন্টিনিউ করার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। একটা ভালো রোগীর যদি আমরা মোদ্দা কথায় যদি আমরা ব্লাড ক্যান্সার না যে কোনো ক্যান্সার যদি চিকিৎসা করতে চাই, তার প্রপার ডায়াগনোসিস করতে হবে উইদিন লিমিটেড পিরিয়ড অফ টাইম। তার চিকিৎসার জন্য একটা টিম লাগবে যারা ডেডিকেটেড ফর দ্যাট ক্যান্সার এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে। এমন একটা হসপিটাল সার্ভিস ফ্যাসিলিটি লাগবে যেখানে নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে তাদের মধ্যে একটা সবার মধ্যে একটা দলগত চিন্তা চেতনা বা টিম ওয়ার্ক আছে, এবং পাশাপাশি তাকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে তার খাদ্যাভ্যাস এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন এই পেশেন্টটা সুন্দরভাবে সে তার চিকিৎসাটা করতে পারে এবং চিকিৎসা করার পরেও যেন সুস্থ থাকতে পারে। স্যার এখন যদি একটু আসি যে নবীন চিকিৎসকদের জন্য আসলে এই মানে ক্যান্সার বা এই যে রক্তরোগ বিভাগে ক্যারিয়ার অপরচুনিটি কেমন? শুধুমাত্র রক্তরোগ বিভাগে অর্থাৎ হেমাটোলজিতেই আমরা ইচ্ছা করলে 10 থেকে 12টা ব্রাঞ্চিং করতে পারি শুধুমাত্র হেমাটোলজিতে। কারণ এখন ইস এরা অফ প্রিসিশন, যে কাজ পারে সে যদি এটা সবচেয়ে ভালো পারে তাহলে তার আর পেছনে ফিরে তাকাতে হবে না। তার মানে হচ্ছে এখন এমনিতে সুপার স্পেশালাইজেশন চলে আসছে। জি স্যার। তো সুতরাং মজার ব্যাপার হচ্ছে যে ব্লাড ক্যান্সার না, হেমাটোলজিতেও বিনাইন হেমাটোলজি, মেলিগন্যান্ট হেমাটোলজির মধ্যে আবার কেউ লিম্ফোমা স্পেশালিস্ট, কেউ মাল্টিপল মায়োলোমা স্পেশালিস্ট, কেউ অ্যাকিউট লিউকেমিয়া স্পেশালিস্ট, কেউ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। মানে এক একটা রোগ কেন্দ্রিক এখন তৈরি হচ্ছে, তার মানে খুবই সুযোগ আছে, আমরা এই ক্ষেত্রে আগাতেই পারি। তো স্যার আমরা হচ্ছে মানে অনুষ্ঠানে অনেকটা শেষ দিকে হচ্ছে চলে আসছি, যে স্যার যদি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি সর্বশেষ কিছু বলতে চান। আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে এবং এটার জন্য আমরা যদি সবাই আমাদের নিজ যে অবস্থান আছে এখান থেকে চেষ্টা করি, সবাই দেশের প্রতি মমত্ববোধ নিয়ে দেশপ্রেম নিয়ে যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমার এই দেশটাকে সোনার বাংলা করতে আমার মনে হয় খুব অল্প সময় লাগবে। আমরাও সেই আশা ব্যক্ত করতে পারি, ইনশাল্লাহ সেদিন আমরাও দেখব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে এতক্ষণ আন্তরিকভাবে ধৈর্য নিয়ে থাকার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করছি আগামী পর্বেও আপনাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।